শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা আগের পর্বগুলো দেখে নিতে পারবেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির। প্রান্তপ্রেমা স্কুলে গিয়েছে। সে যায়নি, ইদানিং সে স্কুলে যায় না, একদমই ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো, এই ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা কানে বাজে। এতদিন হয়ে গেল, তবু এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে ওঠে। সে নিচের ঠোঁট কামড়ে দুইবার ডাকল, আপা, আপারে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে হেঁটে আসেন, পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, আপনি এখানে এসেছেন কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আর একটু খেয়াল করে বুঝতে পারল অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই। থুতনির নিচে সবসময় কালো 3টা ফোঁটা দিতেন, সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতেও 2-3 ডজন চুড়ি নেই। 2 হাতে শুধু 2টো সোনার চিকন চুড়ি। পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করল, আপনি আজ সাজেননি? না সাজলে ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য, চকচকে গাল। 40-এর উপর বয়স মনেই হয় না, কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আমার সাথে গপ্প করবা? আমার ঠেকা পড়েনি। পূর্ণার ঝাঁঝালো স্বর। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবেমাত্র। তখন বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি, তাও শেষ বয়সে আইসা একটা ভুল করে ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আসছিলাম। আমার এই কাজের জন্যে তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাকগে, সেসব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার দুঃখ নাই। তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি, তোমার 2টা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, কখনো হবেও না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুচে গেছে। প্রান্তপ্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে, আমার খুশিতে কান্দন আইসা পড়ে। শুধু ভালো লাগে না তোমার ঘুমট মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমার মারে আমি তাড়াতে আসি নাই। সে হইছে গিয়া হীরার টুকরা, তার মতো মানুষ হয় না। আমি যা চাইছি তার চেয়েও বেশি পাইছি, সেটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে। আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও, ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হতে চাই। তোমরা যেমনে বলবা আমি তেমনিই চলবো। এই যে দেখো, তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আজ সাজি নাই, আর কোনোদিনও সাজবো না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতে হবে? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবু শক্ত কণ্ঠে বলল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে, আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কারো বন্ধুত্ব দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবু তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা। এখন তো ভর দুপুর, বাইন্দা রাখো। পূর্ণা চুলগুলা হাত খোপা করে নিল। এরপর বলল, আম্মা এখনো ঘুমে? হ। আম্মার কি যে হইছে, কখনো একদমই ঘুমায় না, আবার কখনো ঘুম ছেড়ে উঠতে পারে না। পদ্মজার জন্যে কান্দে দেহি।
শরীর দুর্বল হয়ে পড়ছে, এজন্যই ঘুমাচ্ছে। পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রাঁধছি বলে সকালে খাইলা না, এখন নিয়ে আসি ভাত, পরে খাবো বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। হেমলতার ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে তো আরো শুকাবে। ডাকা উচিত। পূর্ণা ডাকল, আম্মা, আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকল, ও আম্মা, উঠো এবার, দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা। হেমলতা চোখ খুলেন। চোখের মনি ফ্যাকাশে। তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকল। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিচ্ছুটি বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে উঠালো। হেমলতা পূর্ণার দিকে চেয়ে ক্ষীণ স্বরে প্রশ্ন করেন, কে তুমি? হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল। চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল, আম্মা। কয়েক সেকেন্ড পর পূর্ণার উপর থেকে হেমলতার চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কিরে, কিছু জিজ্ঞেস করছি না? হয়েছে, দুপুরের আজান পড়বে। এতক্ষণ ঘুমিয়েছি, আরো আগে ডাকতে পারলি না? ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম করে আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চুচু করছে। কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়? হেমলতা খোলা চুল হাত খোপা করে নেন। এরপর কলপারের দিকে যান। অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বলেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানে এক কোণে বসে মাটি খুঁড়ছে। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে। এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকল, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়। চমকানোর কি এমন হলো? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন, জায়নামাজ ভাঁজ করেন ধীরে সুস্থে। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা পাশে এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বলেন, আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল। এখন রাগ নেই, প্রেমাপ্রান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খেয়ে নাও, এরপর কথা বলবো। আমি এখনই বলবো। কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যি একটা সংসার চায়, পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে। আমার কাজকর্মের একজন সঙ্গীও হলো। বয়স তো হয়েছে, একা সব সামলানো যায়। আপারও বয়স হয়েছে, কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো। কয়দিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবি। তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন নয় যে আপার মনে বিষ আছে। আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে। প্রেমাপ্রান্তর জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। নিঃসন্তান বলেই হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। ওনার মা মারা গেছে, বাবা তো নেই, আত্মীয় স্বজন নেই। এই বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না? সতীন হলেই যে খারাপ হবে, সৎমা হলেই যে খারাপ হবে, এমন কোনো বাণীতে আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল। এরপর বলল, কিন্তু উনি অনেক সাজগুজ করেন। যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না। শকে স উচ্চারণ করেন, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন। হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা ওনার আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে, তুই তোর বাসন্তী খালাকে স উচ্চারণ শেখাতে পারবি না? উনি শিখবেন, বললে অবশ্যই শিখবেন। সত্যি? বলেই দেখ। এখন যাব? যা।
যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন। সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো। বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। 2-3 বার ঢোক গিলে ডাকলো, শুনুন। বাসন্তী দাঁড়ালো। পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। কি পড়াইবা? লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না, তবু পূর্ণার পিছু পিছু গেলেন। বারান্দার চৌকির উপর পূর্ণা বসল। পূর্ণার সামনে বাসন্তী বসেছেন উৎসুক হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে দন্তস্ব উচ্চারণ শেখাবো আমি। দন্তস্ব উচ্চারণ তো আমি পারি। আপনি দন্তস্ব না বলে দন্তস্ব বলেন। শুনতে ভালো লাগে না। বলুন দন্তস্ব। বাসন্তী থতমত খেয়ে যান। চোখ ছোট ছোট করে বলেন, দন্তস্ব। হয়নি। বলুন দন্তস্ব। দন্তস্ব। আবারও হয়নি। আচ্ছা বলুন সংসার। 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 সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, উপরে চলে আসছেন কেন? দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন সন্তান। 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 ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন আসছে। আসছে। আরে আবার ছ উচ্চারণ করছেন কেন? বলুন আসছে। 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 হয়েছে। এবার বলুন সাজগোজ। সাজগোজ।